শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রীর বিচার শুরু ১ জুন। ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে মামলার কার্যক্রম, আশা স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা, ভিড় নেই সড়ক পথে, একই অবস্থা লঞ্চে। স্কুল ফিডিং নিয়ে তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ। ৩০ কর্মদিবসের মধ্যে ফের গাফিলতি পেলে চুক্তি বাতিল, মামলাসহ কঠোর ব্যবস্থা নির্দেশ। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ১ জুন শুনানির দিন ধার্য করা হয়েছে। দুপুরে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে ৪৭ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পল্লবী থানা পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। রবিবার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে ৪৭ পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রামিসা হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। ১ নম্বর আসামি সোহেল রানা, সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে ৯-২ এই ধারার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, স্বপ্না খাতুন, সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই ৩০ ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। পুলিশ জানায় রামিসা হত্যার পরপরই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ফরেনসিক রিপোর্ট সহ আদালতে চার্জশিট দাখিল করেছে। বিশেষ গুরুত্ব আরোপ করে এবং যত ধরনের সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহ করা প্রয়োজন সেগুলি সংগ্রহ করেছে এবং ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট এবং সিআইডি থেকে ফরেনসিক রিপোর্টও সংগ্রহ করে রামিসা হত্যার সাথে জড়িত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন করছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার, বিচার ও সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনতে ভবিষ্যতে রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। বর্বরতম এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবির মুখে ৫ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ।
এ নিয়ে বিএসআরএফ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আদালতের ছুটি বাতিল করার চিন্তা করছে প্রধান বিচারপতি। একজন বিশেষ পিপি নিয়োগ দেয়া হয়েছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকারের 3 মাসে কোনো ধর্ষণের ঘটনায় অপরাধীরা ছাড় পায়নি। ধর্ষণের মাত্রা এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়। সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্নেরও জবাব দিয়েছেন। বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই তার। আইনি প্রক্রিয়ায় ভারত থেকে ফেরাতে চান হাসিনাকে। এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির নেতারা। অনেকেই কারাগারে, বেশিরভাগ পলাতক। এ অবস্থায় তাদের দায় স্বীকার ও বিচারের জন্য রিকনসিলিয়েশন কমিশন গঠনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইশতেহারে এ নিয়ে প্রতিশ্রুতি আছে, তবে এখনই গঠিত হচ্ছে না কমিশন। আমাদের প্রায়োরিটির মধ্যে আরও অনেক কাজ আছে। যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা রিকনসিলিয়েশন কমিশনটা গঠনের উদ্যোগ নেব এবং তার টার্মস অফ রেফারেন্স পরিধি কী হবে ইত্যাদি আমরা তখন নির্ধারণ করব। একটা সুশৃঙ্খল জাতির মধ্যে যাতে বিভক্তি কম থাকে, তাহলে সেই জাতি এগিয়ে যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাসপোর্টে আবারও ফিরছে ইসরায়েল ছাড়া যে কোনো দেশে ভ্রমণের শব্দ, টাকায় যুক্ত হতে পারে বীর শ্রেষ্ঠদের ছবি। এছাড়া অনলাইন অফলাইন জুয়া, বেটিং নির্মূলের জন্য আধুনিক আইন হচ্ছে। এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গাজীপুরে 9 বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুবাইল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার সেলিম খান সম্পর্কে ওই শিশুর ফুপা। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার রাতে মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মামলার বিবরণে বলা হয়েছে, 23 মে সেলিম খানের ব্যবহৃত কম্পিউটারে ওই শিশুর আপত্তিকর ছবি দেখতে পান স্বজনরা। পরে ভুক্তভোগী শিশু জানায় তাকে খাবারের লোভ দেখে একাধিকবার ধর্ষণ করে সেলিম খান। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সে। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তাদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। খুব একটা চাপ দেখা যায়নি সড়কপথে। প্রায় একই অবস্থা ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। অনেকেই আগেভাগেই ধরছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। আমি এখানে আমার চাচাতো ভাই বোনদের সাথে, জ্যাঠা জেঠিদের সাথে ঈদ করব। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সন্তুষ্ট যাত্রীরা। আমি বাসে উঠতে পারি না, ট্রেনে আমার ভালো লাগে। বাড়িতে গেলে ট্রেনে আমি যাই। ট্রেন শিডিউল মিস করতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত একটু আগে জানিয়ে দেওয়া, যাত্রীদের ভোগান্তি কম হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ঈদকে কেন্দ্র করে চাপ আরও বেড়েছে। যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা
সেটা পর্যাপ্ত নয়। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যার কারণে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। যাত্রীর চাপ প্রচণ্ড বেশি বেড়ে গেছে। আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আছে, আমরা দেখেছি যে অ্যাডভান্স টিকিট দিয়েও আমরা মানে যাত্রী ধরে করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়ায় দুর্ভোগ বেড়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। নদীপথেও বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। এবার শতাধিক অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য। পরিবেশ মোটামুটি অত জ্যামজট নাই, বৃষ্টির জন্য একটু জ্যামজট হয়েছিল, এখন মোটামুটি ক্লিয়ার। আগে আমাদেরটা অফিস হলে একটু ছুটি হয়েছে, এই জন্য আমরা একটু আগে যাচ্ছি। অন্যরকম অনুভূতি, বাড়ি যাচ্ছি যে বছরের একবার যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে, এই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। কোনোভাবেই নৌকা দিয়ে যেন কোনো যাত্রী না উঠতে পারে এবং সিঁড়ি এবং রেলিং এগুলি যেন সুন্দরভাবে থাকে, সবগুলো আমরা মনিটর করতেছি। ঈদযাত্রার শুরুতে ভিড় থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দেখছেন যাত্রীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সব ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, সংসদের আগামী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধান হতে পারে। বলেন, সংসদ হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনের সৌর বিদ্যুৎ অন গ্রিড রুপটপের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, এর মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল ব্যবস্থায় প্রবেশ করেছে। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ সরকার গঠনের পরপরই আসে এমন ঘোষণা। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের ছাদে সৌর বিদ্যুতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার প্রধান জানান, আমদানি নয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিবেশ বান্ধব, টেকসই ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হতে চায় বাংলাদেশ। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশে জ্বালানি ও বিদ্যুতের যে সংকট, তা মোকাবেলায়ও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যাশা, সংসদের আগামী অধিবেশনেই মিলতে পারে সমাধানের পথরেখা। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। জনগণের পাশাপাশি বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার তাগিদ ছিল তার। সেজন্য রাষ্ট্রীয় সকল স্থাপনায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎ ব্যবহার করার কথাও জানান তারেক রহমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ জানান, কেবল কথাই নয়, কাজেও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। বিদ্যুতে স্বাবলম্বী হওয়ার মধ্যে আমরা ইন্ডাস্ট্রি, প্রোডাকশন, উৎপাদনে স্বাবলম্বী হতে চাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 30 কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর 1 জুনের মধ্যে স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিং।
সম্প্রতি 5,500 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে প্রতি সপ্তাহে কিভাবে 17 কোটি টাকা লোপাট হয় সেই অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। খুব একটা সমস্যা হবে এইখানে, একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো যে এই অংশটা। দেশের নানা গণমাধ্যমেও সস্তা নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাদ্য খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় হচ্ছে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় তদন্তে নামে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। অনিয়ম পাওয়ায় রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যারা সাপ্লায়ার্স আছেন, আপনারা যদি অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনাদের সাথে আমাদের কোনো ব্যবসা আদৌ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি থাকবে না। ফুড টেকনিশিয়ান নিয়োগ, সাপ্লাই চেইন ম্যাপিং সহ নানা কঠোর নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রী বলেন, যত নামি দামি প্রতিষ্ঠানই হোক, ছাড় হবে না কারো। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে, তো কন্টিনজেন্সি আমার এত পার্সেন্ট প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাহলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যালি হিসাব আপনি করেন নাই কেন? আমাকে এখন আপনি বক্তৃতা দিবেন সরকার সহযোগিতা করে না, প্যাকেট খুললে পোকা হয় এটা বুঝে না, সরকারের কাজ এই সায়েন্স বোঝা না। মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিল পাবেন ঠিকাদাররা। যদি এটা ব্যত্যয় হয় তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। এ সময় ঠিকাদাররাও তাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের অফিস থেকে ফোন করে স্যার আমাদেরকে বলে অফিস বুড়ি আনবো, গুলশান অফিস আপনাদেরকে ধরে আনবো, কিভাবে আপনি ডিডি অফিস আসেন? আমি যাবো কোথায় স্যার আপনি বলেন? আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 41 ও 42-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। স্থানীয়রা জানায়, নিজ জমিতে কাজ করছিলেন তারা, এ সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের শুভেচ্ছা উপহার হিসেবে 5,000 টাকা করে বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 500 পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে এই উপহার তুলে দেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে সিটির পক্ষ থেকে আরও 3 কেজি করে গরুর মাংস ও 3 দিনের খাবার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে পরিষ্কার নিশ্চিত করা হবে বলে জানান প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত রমজানের ঈদেও আপনাদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দিয়েছে। এবারে এই কোরবানির ঈদেও আপনাদেরকে ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন। দেশের সর্ববৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ইলেকট্রনিক্স ফেয়ার। যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই মেগা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী 27শে মে পর্যন্ত যমুনা ফিউচার পার্কের লোয়ার গ্রাউন্ডের ওয়েস্ট কোর্টে চলবে এই মেলা। শুরু থেকে মেলা প্রাঙ্গণে প্রযুক্তিপ্রেমী ও উৎসবপ্রিয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলায় অংশ নেওয়া দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ক্রেতাদের জন্য বিশেষ মূল্য ছাড় ও আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে যমুনা ইলেকট্রনিক্স দিচ্ছে ডাবল খুশি অফার, থাকছে ডিসকাউন্ট সহ নিশ্চিত উপহারের সুযোগ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।